ड्रोन के मलबे की फोरेंसिक जांच की जा रही है। प्रारंभिक रिपोर्ट्स से पता चलता है कि वे तुर्की के असीस गार्ड सोंगर ड्रोन्स हैं। थैंक यू। सर टर्की बॉयकॉट, टर्की के बॉयकॉट पे सर इस पर भी हम शीघ्र आपसे जरूर मुखातिब। सर We expressed our support to the Pakistani public. ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি চলছে, যেটাকে আমরা বলছি যুদ্ধবিরতি। এই যুদ্ধে পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে বিশ্বের দুটো দেশ, তুরস্ক এবং চীন। চীন যে দাঁড়াবে সেটা আমরা সবাই জানতাম, স্বাভাবিক ঘটনা। কিন্তু তুরস্ক যে পাকিস্তানের পাশে দাঁড়াবে এটা আমাদের কাছে একটুখানি অবাক লেগেছিল। কারণ আপনারা জানেন এই তুরস্কের সঙ্গে ভারতের সবচেয়ে ভালো বন্ধুত্ব ছিল। 2023 ফেব্রুয়ারি এই তুরস্কে যখন ভূমিকম্প হয়েছিল সবার আগে বড় সড়ো ভূমিকা নিয়েছিল ভারত। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত, সেনা পাঠিয়ে সাহায্য করেছিল ভারত। প্রথমে একটা মোবাইল হাসপাতাল পাঠানো হয়েছিল, তারপর উদ্ধারকারী দল পাঠানো হয়েছিল, কুকুর পাঠানো হয়েছিল যাতে শুঁকে উদ্ধার করতে পারে। তারপর একটা সেনা হাসপাতাল তৈরি হলো 14 দিনের জন্য। তুরস্কের কয়েকশো মানুষকে উদ্ধার করে সারিয়ে দিয়ে ভারত ফিরে এসেছিল অপারেশন দোস্ত। আর সেই অপারেশন দোস্তের পিঠে তুরস্ক একেবারে ছুরি বসিয়ে দিয়েছে পাকিস্তানকে সাপোর্ট করে। সেটাও স্বাভাবিক ঘটনা, জানেন তো। কারণ একটা ইসলামিক দেশ আরেকটা ইসলামিক দেশকে সাপোর্ট করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এত কিছু কথার মাঝে কংগ্রেস নেতারা তুরস্ককে বয়কট নিয়ে এরকম তুই বল এরকম করছে কেন? কংগ্রেস নেতারা তুরস্ককে বয়কট নিয়ে একটা শব্দ বলতে চাইছে না কেন? ডাল মে কি কুছ কালা হ্যাঁ? খোঁজ খবর করে জানতে পারলাম, ওরে বাবা, এই কংগ্রেস আমলে আবার এই শত্রু তুরস্কের হাতে ভারতের 9টা গুরুত্বপূর্ণ এয়ারপোর্টের বেশিরভাগ দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। অবিশ্বাস্য ঘটনা, সবটা বলবো আপনাদের। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। 4-5 দিন আগেই আমরা প্রতিবেদন করেছি, যারা আমাদের প্রতিবেদন প্রতিদিন দেখেন তারা দেখে নিচ্ছেন কিভাবে তুরস্ক ভারতের বন্ধুত্বের পিঠে একেবারে ছুরি বুকিয়ে দিয়েছে। আপনারা দেখে নিয়েছেন, আমি প্রতিবেদন করেছি। তার 2-3 দিন পরে বাংলার অন্যান্য মিডিয়া প্রতিবেদন করেছে। এবং এখন আমাদের আর্মি সূত্রে জানা যাচ্ছে যে তুরস্ক কয়েকশো ড্রোন দিয়ে পাকিস্তানকে সাহায্য করেছে। শুধু তাই নয়, একেবারে যুদ্ধের জন্য যুদ্ধের অস্ত্র, যুদ্ধ জাহাজ, এমনকি সেনা পাঠিয়েও সাহায্য করেছে, যাদের দেশে ফেব্রুয়ারি 2023 অপারেশন দোস্ত চালিয়েছিল ভারত। সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছিল ভূমিকম্পে তুরস্ক দেশটা। ভারত থেকে সেনা গিয়ে, এনডিআরএফ, এসডিআরএফ এর টিম গিয়ে কয়েকশো তুরস্কবাসীকে উদ্ধার করে হাসপাতাল তৈরি করে সেবা করে সারিয়ে তারপরে বাড়ি ফিরে এসেছিল। গোটা তুরস্ক হাততালি দিয়েছিল যে ভারত এরকম একটা কাজ করতে পারে, আমরা ভাবতেই পারিনি। ভারত সত্যি আমাদের দোস্ত। দোস্ত থেকে দুশ্মন হতে বেশি দিন সময় লাগলো না। কারণ কি? ধর্ম। তুরস্কের 99% মানুষ ইসলাম ধর্মের, পাকিস্তানের 96% মানুষ ইসলাম ধর্মের। একটা ইসলামিক কান্ট্রি আরেকটা ইসলামিক কান্ট্রিকে সাহায্য করবে, সেটাই হচ্ছে সবচেয়ে স্বাভাবিক ঘটনা। ফলে তাদের সঙ্গে আপনি যতই দোস্তি করুন, তুরস্ক, আজারবাইজান, বাংলাদেশ এরা পাকিস্তানের পাশে দাঁড়াবে, ভারতের পাশে দাঁড়াবে না, এটাই স্বাভাবিক ঘটনা। এবং আমাদের সেনার তরফ থেকে পরিষ্কার ঘোষণাও করে দেওয়া হলো, তুরস্কের ড্রোন ভারতে আক্রমণের চেষ্টা হয়েছিল একেবারে প্রথম দিন। যদি আপনাদের মনে থাকে তাহলে ভারতের একেবারে পাঞ্জাবের অমৃতসর, পাঠানকোট, ফিরোজপুর, গুরুদাসপুর, জম্মু কাশ্মীর, সাম্বা, কুপওয়ারা, উড়ি, পুঞ্চ, রাজৌরি, হান্দওয়ারা, নওগাম, রাজস্থানের পোখরান, জয়সলমীর, বার্মের, গুজরাটের সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তান ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছিল। তার বেশিরভাগটা হচ্ছে তুরস্ক থেকে। আমাদের সেনার তরফ থেকে বলে দেওয়া হয়েছে, कर्नल सफिया कुरैशी বলে দিয়েছিলেন তুরস্কের ড্রোন আমরা উদ্ধার করেছি। ভালো করে শুনুন আপনারা। अंतर्राष्ट्रीय सीमा और नियंत्रण रेखा पर लेह से लेकर सरक्रीक तक 36 स्थानों पर 300 से 400 लगभग ड्रोनों का इस्तेमाल घुसपैठ का प्रयास करने के लिए किया गया। भारतीय सशस्त्र बलों ने काइनेटिक्स व नॉन काइनेटिक साधनों का उपयोग करके इनमें से कई ड्रोन्स को मार गिराया। इतने बड़े पैमाने पर हवाई घुसपैठों का
संभावित उद्देश्य वायु रक्षा प्रणालियों का परीक्षण करना और खुफिया जानकारी इकट्ठा करना था। ड्रोन के मलबे की फोरेंसिक जांच की जा रही है। प्रारंभिक रिपोर्ट्स से पता चलता है कि वे तुर्की के असीस गार्ड सोंगर ड्रोन्स हैं। তখনই প্রমাণ হয়ে গেছিল যে তুরস্ক বেইমানি করেছে। আমরা আশ্চর্য হইনি। ওই যে বললাম মুসলমানদের দেশের পাশে দাঁড়িয়েছে, আশ্চর্যের কিছু নয়। আশ্চর্য হলাম তখন যখন দেখলাম আমরা গতকাল কংগ্রেসের প্রেস কনফারেন্সে তুরস্ককে বয়কটের ডাক দেওয়া হয়েছে এই নিয়ে প্রশ্ন করায় একেবারে কংগ্রেসের দুজন বিখ্যাত স্পোক্সপারসন জয়রাম রমেশ এবং পবন খেরা বলছেন আপনি বলুন স্যার, উনি বলছে তুই বল, আপনি বলুন স্যার তুই বল। বুঝতে পারলাম না যে তুরস্ককে এই যে বয়কটের ডাক দেওয়া হয়েছে। আপনারা জানেন এই জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে তুরস্কের সঙ্গে একটা কোলাবোরেশন ছিল, বাতিল করে দেওয়া হয়েছে। পর্যটকরা যারা তুরস্ক বেড়াতে যাচ্ছিলেন তারা তুরস্কে বেড়াতে যাওয়ার পরিকল্পনা একেবারে ক্যান্সেল করে দিয়েছেন। পরবর্তীকালে আমরা দেখতে পেলাম যে 2022 সালে তুরস্কে 60,731 জন ভারতীয় বেড়াতে গিয়েছিলেন। 2024 সালে সেটা বেড়ে দাঁড়ায় 2,43,000। 2025-এ আরো অসংখ্য মানুষের তুরস্কে বেড়াতে যাওয়ার কথা ছিল, সব বাতিল হয়ে গেছে। সিনেমার শুটিং বাতিল করে দেওয়া হয়েছে। সবাই ঘোষণা করে দিয়েছে শত্রু দেশকে কোনো রকম সাহায্য করা হবে না। তুরস্ক থেকে আপেল আনা হতো, ভারতের ব্যবসায়ীরা তুরস্কের আপেল বিক্রি বন্ধ করে দিয়েছে। তুরস্ক বয়কটের ডাক দেওয়া হয়েছে। কিন্তু এই বয়কট নিয়ে কথা বলতে কংগ্রেসের নেতাদের এত অসুবিধা কি? দুজন স্পোক্সপারসন জয়রাম রমেশ এবং পবন খেরা গতকাল কি ঘটালেন আরো একবার দেখুন আপনারা। थैंक यू। सर टर्की बॉयकॉट, टर्की के बाइकाट पे सर इस पर भी हम शीघ्र आपसे जरूर मुखातिब। सर বুঝতে পারছিলাম না কি ব্যাপার, তবে এটা বুঝতে পারছিলাম ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়। তারপরে দেখা গেল আসল কীর্তি কাহিনী। এই মুহূর্তে তুরস্ক ভারতের সবচেয়ে বড় শত্রু, যারা পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে ড্রোন দিয়ে, সেনা দিয়ে, এবং এই তুরস্কের দুজন ড্রোন অপারেটর ভারতের হামলাতে মারাও গেছে। অপারেশন দোস্ত যারা চালিয়েছিল তাদের অ্যাটাকে তুরস্কের দুজন ড্রোন অপারেটর মারা গেছে, তাদের দেহ ওই জাহাজেই বাড়ি এসছে। ভারত ইচ্ছা করলে সেদিন রাতে করাচি বন্দরে দাঁড়িয়ে থাকা তুরস্কের এই জাহাজটাকে উড়িয়ে দিতে পারত। পরবর্তীকালে জানা গেল 2008 কংগ্রেস আমলে যখন রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাটিল, আপনারা ভালো করেই জানেন আজ অব্দি যতজন রাষ্ট্রপতি আমাদের দেশে কাজ করে গেছেন তার মধ্যে প্রতিভা পাটিল এত নিজের জন্য খরচা করেছেন যেটা নিজেই একটা স্টোরি। সেই সময় উপরাষ্ট্রপতি ছিলেন মোহাম্মদ হামিদ আনসারি। হামিদ আনসারির আমলে কি কি হয়েছে, কাদের কাদের সঙ্গে তার ওঠা বসা ছিল, আপনারা সেটা জেনে নেবেন বিভিন্ন জায়গা থেকে। আমি পারলে পরবর্তীকালে প্রতিবেদন করব এই মোহাম্মদ হামিদ আনসারি ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন। সে সময় প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, কংগ্রেস আমল। আর সেই আমলে 2008 ভারতের 9টা এয়ারপোর্টকে তুলে দেওয়া হলো এই সেলেবি এভিয়েশন হাতে। এই সেলেবি এভিয়েশন যার দেশ হচ্ছে তুরস্ক, তুরস্কের একটা কোম্পানি সেলেভি এভিয়েশন, যার হাতে এই মুহূর্তে এই ভারতবর্ষের 9টা গুরুত্বপূর্ণ বিমানবন্দরের দায়িত্ব। দুটো কোম্পানি আছে, সেলেভি এয়ারপোর্ট সার্ভিস এবং আরেকটা হচ্ছে সেলেভি কার্গো টার্মিনাল মুম্বাই। 9টা এয়ারপোর্টে এখন এই তুরস্কের কোম্পানি সেলেভি এভিয়েশন কাজ করে। কোন 9টা এয়ারপোর্ট? এই 9টা এয়ারপোর্টের নাম শুনলে আপনারা একেবারে চমকে যাবেন। 9টা এয়ারপোর্ট হচ্ছে দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই, আহমেদাবাদ, গোয়া, কোচিন এবং কান্নুর। 9টা এয়ারপোর্টের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা কাজ করে যাচ্ছে তুরস্কের এই কোম্পানি সেলেভি এভিয়েশন। ভাবুন, শত্রু দেশের কোম্পানি ভারতের গুরুত্বপূর্ণ 9টা এয়ারপোর্টে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। কি কি কাজ আছে, কি কি কাজ করে এই 9টা গুরুত্বপূর্ণ এয়ারপোর্টে এই তুরস্কের কোম্পানি সেলেভি এভিয়েশন? এরা প্যাসেঞ্জারদের দায়িত্বে আছে। কিভাবে প্যাসেঞ্জাররা বিভিন্ন এয়ারপোর্টে উঠবেন তারা দেখাশোনা করে। প্যাসেঞ্জার হ্যান্ডেলিং, র্যাম্প অপারেশন, কিভাবে র্যাম্প জুড়বে, র্যাম্প বেরোবে কোনো প্লেন থেকে, এরা ফ্লাইট অপারেশনস এর কাজ করে। কার্গো, বিভিন্ন মাল কিভাবে যাবে, কোথায় যাবে, কার্গো অপারেশনস এর কাজ করে। পোস্টাল সার্ভিসের কাজ করে। দুটো কোম্পানি, সেলেভি এয়ারপোর্ট সার্ভিস, সেলেভি দিল্লি কার্গো ট্রেড, এরকমের দুটো কোম্পানি আছে।
9টা এয়ারপোর্টে এরা কাজ করে এবং এই মুহূর্তে তুরস্ক আমাদের শত্রু জানার পরে ভারত সরকার নড়ে চড়ে বসেছে এবং 2008 সালে কংগ্রেস আমলের এই চুক্তি বাতিল করা যায় কিনা সেই নিয়ে এখন তদন্তে নেমেছে ভারতের সরকার। সোমবার আমরা দেখলাম শিবসেনার নেতা মুরলী প্যাটেল তিনি একটা ডেলিগেশন নিয়ে মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গেলেন এবং সেখানে কর্তৃপক্ষের সঙ্গে কথা হলো, এয়ারপোর্ট সার্ভিসের সঙ্গে কথা হলো এবং অবিলম্বে ভারতের শত্রু তুরস্ক দেশের এই কোম্পানি সেলেভি এয়ারপোর্টকে অবিলম্বে বরখাস্ত করা হোক। কোনো গুরুত্বপূর্ণ এয়ারপোর্টের বিভিন্ন মামলায় গুরুত্বপূর্ণ জায়গায় শত্রু দেশের কোনো কোম্পানিকে যে রাখা যায় না, এটা এতদিন ভারত বুঝতে পেরেছে। এবার আপনারা বুঝতে পারলেন যে কংগ্রেসের এই দুই মুখপাত্র জয়রাম রমেশ এবং পবন খেরা কেন তুরস্ককে বয়কট নিয়ে কিছু বলতে চাইছিলেন না, কারণ তারাও জানেন 2008 কংগ্রেস আমলে ভারতের 9টা এয়ারপোর্টের বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে তুরস্কের কোম্পানি সেলেভি এভিয়েশনকে। কি বলবেন? এত বড় একটা শত্রু দেশ আজও পাকিস্তানকে ড্রোন দিয়ে সাহায্য করেছে, সেনা দিয়ে সাহায্য করেছে, যুদ্ধ জাহাজ নিয়ে গেছে, তাদের হাতে ভারতের 9টা এয়ারপোর্টের দায়িত্ব। তাদের নেতারা আজকে দাঁড়িয়ে বলছেন আমরা পাকিস্তানকেই সাপোর্ট করব। দেখুন আপনারা। Ended with ceasefire, and I wish to express our pleasure for this. The nefarious terror attack, or with the missile attack against Pakistan, we had a very clear stance. We expressed our support to the Pakistani public and the tension which reached serious levels, and in order to decrease it, we made efforts. With Brother Shahbaz Sharif, we had a phone call which was very significant. We, with patience and common sense and right approach, for this approach we congratulate the Pakistani brothers and sisters, and in the next phase we made a warning to not give in to provocations, which I repeat again. The new calm environment reached with the ceasefire hopefully will facilitate the resolution of all issues, including the water issue. As Turkey, hopefully in the future, during difficult days, we are going to continue supporting the Pakistani people. In such crises, our stance is always clear. We always stand for peace, stability, diplomacy, and dialogue. In international relations, we do not look for gains in others' losses. কয়েকশো ড্রোন এই দুদিনে তুরস্কের ড্রোন ভারতের দিকে উড়ে এসেছে, ছেড়েছে কারা? পাকিস্তান। যদিও সবকটাকেই নামানো হয়েছে মাঝ আকাশে এবং তুরস্কের 2 ড্রোন অপারেটরের মৃত্যু হয়েছে। অর্থাৎ ভারতের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে হাত লাগিয়েছে তুরস্ক এবং এই আজারবাইজানের মতন দেশ, যাদের পর্যটক নির্ভর দেশ ভারতের উপর নির্ভর করে। আজারবাইজান, চীন, তুরস্ক পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। এই হচ্ছে তুরস্কের অবস্থা, যাদের দেশে 2023 ফেব্রুয়ারিতে ভূমিকম্পের পর ভারত সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, অপারেশন দোস্ত করেছিল। তারা সেই দোস্তির পিঠে একেবারে ছুরি ভুকিয়ে তারা পাকিস্তানকে সাপোর্ট করেছে এবারে যুদ্ধে, যে ভূমিকম্পের সময় পাকিস্তানের কোনো ভূমিকাই ছিল না। এই হচ্ছে একটা ইসলামিক কান্ট্রির আরেকটা ইসলামিক কান্ট্রির পাশে দাঁড়ানোর নৈতিকতা। একটা দেশে 96% মুসলমান, একটা দেশে 99% মুসলমান। তাই 99% মুসলমানের দেশ তুরস্ক, 96% মুসলমানের দেশ পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। এটাই তাদের নৈতিকতা। মুসলমান ইমান। আমি জানি না এই তুরস্ক দেশটার আদৌ এই বাংলাদেশের মতন কোন ইমান আছে কিনা, সেটা আপনারা বলতে পারবেন। এই হচ্ছে অবস্থা। এতদিন জানতাম শুধু তুরস্ক ভারতের পিঠে ছুরি ভুকিয়ে দিয়েছে, এটা তো স্বাভাবিক ঘটনা ছিল, একটা ইসলামিক কান্ট্রি আর একটা ইসলামিক কান্ট্রির পাশে দাঁড়িয়েছে। কিন্তু এটা কি আপনারা জানতেন যে কংগ্রেসের আমলে এই তুরস্কের হাতে ভারতের 9টা এয়ারপোর্টের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, এখনো রয়ে গেছে, যেটা এই মুহূর্তে ভারত সরকার বিবেচনা করে দেখছে এই সেলেভি এভিয়েশনের সঙ্গে আর কোনো চুক্তি রাখা যায় কিনা, বা তাদেরকে ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব ভারতের এয়ারপোর্ট গুলি থেকে বের করে দেওয়া যায় কিনা।
কি বলবেন আপনারা? এই হচ্ছে আমাদের দেশের এখন সার্বিক অবস্থা। শত্রু দেশের কোম্পানির হাতে ভারতের গুরুত্বপূর্ণ 9টা এয়ারপোর্টের দায়িত্ব। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এমন অনেক ঘটনায় তুলে আনবো যেটা এই বাংলার মেইন স্ট্রিম মিডিয়ায় আপনারা খুঁজেই পাবেন না। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা ভারতে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।